টিটাগড়ে পোস্ট বক্সে 50 পাসপোর্ট উদ্ধার। জেলায় জেলায় জাল পাসপোর্টের জাল। পোস্ট অফিসের বাইরে ছেঁড়া খামে একাধিক পাসপোর্ট উদ্ধার। দেখেন, এখন তো জাল বলা যাবে না, ঠিক আছে। সকালে আমিও খবর পেয়েছি, থানার সঙ্গে সঙ্গে সবগুলো জব্দ করে নেয়, জব্দ করে তারা তদন্ত করছে। এখন সেটা জাল না কি আছে সেটা প্রশাসন তদন্ত করছে, সামনে চলে আসবে। সিসিটিভি ক্যামেরা ওখানে আছে, প্রশাসন তদন্ত করছে, তদন্ত করলে ধরা পড়বে যে এটা কি আছে, কে ফেলে গেছে, কোনো কুরিয়ার সার্ভিস ফেলে গেছে না কারা করেছে, এটা আমরা করছি, দেখা যায়। টিটাগড় পোস্ট অফিস, আর এই পোস্ট অফিসের বাইরে রয়েছে একটি বক্স। এই বক্সের মধ্যে কে বা কারা 50টি পাসপোর্ট কিন্তু এর ভেতরে রয়েছে একটা খামের মধ্যে। যখন পোস্ট অফিসের কর্মীরা খামটি তারা ভেতরে নিয়ে যায় এবং ভেতরে নিয়ে গিয়ে দেখতে পায় যে খামের মুখটা খোলা রয়েছে, তখন তাদের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়াতে তারা সেটা খুলে দেখে। খুলে দেখবার পর দেখা যায় যে পাসপোর্ট ভিতর থেকে অনেকগুলো পাসপোর্ট বেরিয়ে আসছে। তখন তাদের একটা পাসপোর্টের মতো কিন্তু সিল মারা ছিল না, কোথা থেকে এসছে বা কিভাবে এসছে, তখন তাদের সন্দেহ হওয়াতে টিটাগড় থানায় খবর দেওয়া হয়। টিটাগড় থানা পুলিশ এসে সেই পাসপোর্টগুলো নিয়ে যায়। সচরাচর এগুলো কুরিয়ার করা হয় বা বড় কোনো পোস্ট অফিসে দেওয়া হয়। এভাবে একটা বাইরের পোস্ট অফিসে এভাবে পাসপোর্টগুলো রেখে যাওয়াতে কিন্তু পোস্টমাস্টারের সন্দেহ হয়। পোস্টমাস্টার আমাদের এও জানাচ্ছেন যে হাতের লেখাগুলো কিন্তু সব এক, তাহলে কি এটা আসল না নকল সেটা কিন্তু বিচার করবে ভবিষ্যতে। টিটাগড় থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। জাল পাসপোর্টে শোরগোলের মধ্যেই এবার গঙ্গার পারে আধার কার্ড। মুর্শিদাবাদের ফারাক্কায় উদ্ধার রাশি রাশি আধার কার্ড। ফারাক্কার জাফরগঞ্জে উদ্ধার রাশি রাশি আধার কার্ড। কোথা থেকে এলো আধার কার্ড, ধোঁয়াশায় স্থানীয়রা। উদ্ধার হওয়া কার্ড অধিকাংশই স্থানীয় বাসিন্দাদের নামে। সকালবেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো আমার এক বন্ধু ফোন করলো, এই সামনেই বাড়ি। ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে, এসে নিয়ে যা। তো আমি আসলাম, রীতিমতো গঙ্গার ধারে আসলাম, ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় 30-40টা মতো আধার কার্ড এখানে পড়েছিল। জাফরগঞ্জ গঙ্গার ধার যে আছে আশো প্রাথমিক বিদ্যালয় আছে, তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে। ডাক বিভাগ সমস্য এদেরই একটা ভুল, যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না। তাদের এগেনস্টে কোনো একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আর এদিকে ইউনুসে হতাশ বিএনপি। ইউনুসের ভোট ঘোষণায় হতাশ বিএনপি। ইউনুসের ভোট সূচি অস্পষ্ট, অভিযোগ বিএনপি। ভোটের রোডম্যাপ দেননি ইউনুস, দাবি বিএনপির। ইউনুস সরকারের ভোট বিবৃতি বিভ্রান্তিমূলক, দাবি বিএনপির। দেশের নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন বিএনপির। কমিশনের গঠনের পরেও ভোট প্রস্তুতি নেই, অভিযোগ বিএনপি। আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার তো সেই ধরনের আর কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে। ঘরে বাইরে চাপে এখন পাকিস্তানের কাছে। একসময় শত্রুর হাত ধরছে বাংলাদেশ। মিশরে মুখোমুখি শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনুস। D8 সম্মেলনের ফাঁকে এই বৈঠক করেন পাকিস্তান এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা। এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধল ঢাকা বিশ্ববিদ্যালয়। 2015 সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরো কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ। আরো একবার পাক প্রধানমন্ত্রীর মুখোমুখি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবার মিশরে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার D8 সম্মেলনের ফাঁকে তারা এই বৈঠক করেন। 8 উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে D8। এই গোষ্ঠীতে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। D8 এর সম্মেলন এবছর হচ্ছে মিশরে। বুধবার এই সম্মেলনে যোগ দিতে কায়রো পৌঁছন মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন।
এর আগেও কিন্তু নিউ ইয়র্কে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটাই দুজনের মধ্যে হয়েছিল এবং সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করা এবং সার্ককে বাংলাদেশের যে গুরুত্ব সেটাকে আরো বাড়ানো বা সার্ককে রিভাইভ করার কথাগুলো সেখানে একবার অলরেডি হয়েছিল। এটার মাধ্যমে দুই পক্ষই বলতে চাইছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা হাসিনার সময়তে দুই পক্ষের মধ্যে খারাপ ছিল সেটাকে আবার করে উন্নত করা এবং এই যে ভিসার বিষয়ে উন্নতিকরণ বা বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া, পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা, এই সকল বিষয়গুলিতে উন্নতি করার কথাও কিন্তু এই ধরনের মিটিং এর মধ্যে আলোচিত হবে। এর আগে আমেরিকাতেও বৈঠক করেন শরীফ ইউনূস, সেটা গত সেপ্টেম্বরে। বাংলাদেশে হাসিনা সরকার পতনের 1 মাস পর গত অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রেম। যে পাকিস্তান একসময় ছিল শত্রু, তাদের প্রতি এখন যেন দরদ উথলে উঠছে। আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরেট ছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। পাকিস্তান প্রেমের বড় প্রমাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। 2015 সালের ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত 13 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। অর্থাৎ আরো কাছাকাছি ঢাকা ইসলামাবাদ। একসময়ের শত্রুরই এখন হাত ধরছে বাংলাদেশ। নিউজ 18 বাংলা। নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো অবশ্যই চুঁচুড়ার দিকে। চুঁচুড়ায় অচল অবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। পুরসভাকে 3 কোটি টাকা দিল রাজ্য, কারণ বেতন না পেয়ে কাজ বন্ধ করেন পুরসভার অস্থায়ী কর্মীরা। আর কর্মবিরতি শুরু হয়ে যায়, তার জেরেই ব্যাহত হয় পুরো পরিষেবা। পুরসভার আয়ের থেকে কর্মীদের বেতন বেশি, আয় বাড়িয়ে সমস্যা মেটানোর চেষ্টা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। আরো ডিটেল এ বিষয়ে সোমনাথ জানাতে পারবে। সোমনাথ, রাজ্যের দেওয়া 3 কোটি টাকা কোথাও গিয়ে এই অচল অবস্থা কাটলো এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করাতেই কাটলো? হ্যাঁ, একদম সোনিয়া, যে যারা অস্থায়ী কর্মীরা ছিল তারাও আশায় ছিল যে মুখ্যমন্ত্রী কবে হস্তক্ষেপ করে এই বিষয় নিয়ে। কেন দীর্ঘদিন প্রায় 19-20 দিন ধরে এবং তার আগেও তারা অস্থায়ী কর্মীরা বিভিন্ন সময় এই বেতনের দাবিতে তারা বিভিন্ন সময় পৌরসভা গেটে কখনো তারা লাইট বন্ধ করে, কখনো দেখা গেছে তারা বিভিন্ন জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি পরিষেবা অব্যাহত, সেই সব পরিষেবা থেকে অব্যাহত ছিল। এবং গতকাল দেখা গেছে, বিধায়ককে, চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারকে এবং পৌর প্রধানকে অমিত রায়কে, ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, ওনারা ফোন করেন এবং বিষয়টা যেহেতু এই ক্রিসমাস বড়দিনের চুঁচুড়া শহরে চুঁচুড়া ইমামবাড়ি এবং ব্যান্ডেল চার্চ এবং বিভিন্ন জায়গায় ভঙ্গেশ্বরী মন্দির, এইসব জায়গায় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষেরা আসে ঘুরতে এবং অতি শীঘ্রই যাতে কালকেই জরুরি বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রধান, ডিএম, এসডিও এবং সুধার যে আধিকারিক, তিনিও ওই মিটিং এ উপস্থিত ছিলেন এবং সরকারি ফান্ড থেকে হুগলি চুঁচুড়া পৌরসভাকে 3 কোটি টাকা ধার দেয় এবং এটা পরবর্তী ক্ষেত্রে যাতে শোধ করে দেয়। এই 3 কোটি টাকা ধার দেয়, সেক্ষেত্রে তো এই টাকা পরে পুরসভাকে শোধ করতে হবে। হ্যাঁ, একদম এই নিয়েই কালকে জরুরি মিটিং হয়েছে এবং আজকে সকাল থেকে বিধায়ক, যে কাউন্সিলর, সব পৌরসভা সব কাউন্সিলরদের নিয়ে মিটিং করেছে কিভাবে আয়ের উৎস বাড়বে। কেন ইনকাম হচ্ছে পৌরসভা 60 থেকে 70 লক্ষ টাকা ইনকাম রয়েছে পৌরসভায়। সেই পৌরসভার ইনকাম কিভাবে বাড়বে? যেসব ফ্ল্যাটগুলো রয়েছে সেই সব ফ্ল্যাট থেকে জলের যে জল আয়কর আসছে এবং জলের যে সেভাবে টাকা আসছে না, যেসব ট্যাক্স আছে সেই সব ট্যাক্স সেইভাবে আসছে না, সেই সব কোনো নজর দিতে হবে এবং যে কিভাবে আরো আয়ের উৎস বাড়বে, যাতে কোনো মাসে যাতে বেতন 5 তারিখের মধ্যে তারা পেয়ে যায়, সেই সব নিয়ে জরুরি বৈঠক করে বিধায়ক। যেসব কাউন্সিলর রয়েছে, সিআইসি রয়েছে, সবাইকে নিয়ে, পৌর প্রধানকে নিয়ে, সবাইকে নিয়ে বৈঠক করে তারপরে অস্থায়ী কর্মীদের আশ্বাস দেয় যে প্রতি মাসেই এই 2 মাসের বেতন মঙ্গলবারের মধ্যে পেয়ে যাবে এবং তারপরে তারা যারা অস্থায়ী কর্মচারীরা ছিল তারা গেটে বিক্ষোভ করছিল, তারা তাদের বিক্ষোভ তুলে নেয়। আজ থেকে তারা কাজ শুরু করে দেয়। চুঁচুড়া শহর যেরকম জঞ্জাল ভরা হয়ে গেছিল,
সেটা আজ মুক্ত করতেই তারা নেমে পড়ে। আজ থেকেই একটা বিষয় স্পষ্ট যে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেন এবং তারপরেই এবার বেতন পাবেন পুরসভার অস্থায়ী কর্মীরা, তারা কাজ শুরু করেছেন। স্বাভাবিকভাবে তারা তো স্বস্তিও পেলেন, মুখ্যমন্ত্রী এভাবে হস্তক্ষেপ করায় সমস্যার সমাধান হলো এবং তারা কিছুটা হলেও স্বস্তিতে বলা যায়। হ্যাঁ একদম, যে প্রায় 2500 অস্থায়ী কর্মী রয়েছে চুঁচুড়া পৌরসভায়, তাদের পরিবার চলছিল না, তারা বিভিন্ন জায়গায় ধার দেনে ইলেকট্রিক লাইন কেটে দিয়ে চলে যাচ্ছিল বাড়িতে, এবং এইসব সমস্যার জন্য দীর্ঘদিন ধরে পড়েছিল। তারা বারবার ধরে চেয়েছিল মুখ্যমন্ত্রী অতি শীঘ্রই তাদেরকে হস্তক্ষেপ করুক এই বিষয় নিয়ে, কেন এরা দীর্ঘদিন ধরে এই মেয়াদি দীর্ঘদিন ধরে চলছিল। আজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করাতে তারা খুব খুশি, তারা মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছে যে অতি শীঘ্র মুখ্যমন্ত্রী এই বিষয়টা নজরে এসছে, বা এই যে তাদের যে বকেয়া টাকা তাদেরকে মিটিয়ে দেওয়া হচ্ছে, এতে তারা খুব খুশি হয়েছে অস্থায়ী কর্মী, যারা পৌরসভার অস্থায়ী কর্মী রয়েছে তারা। সোনিয়া, সেক্ষেত্রে সোমনাথ, একটা বিষয় তো খুব স্পষ্ট যে এই যে কর্মবিরতি তার জেরে পুরো পরিষেবাও ব্যাহত হচ্ছিল। তাহলে চেয়ারম্যান কি বলছেন, আমি তোমার কাছে আসবো, তবে তার আগে চেয়ারম্যান কি বলছেন একটু দেখি। গত 23-24 সেশন এবং 24-এর যে সেশন, তাতে আমাদের প্রায় 6 কোটি টাকা ঘাটতি আছে আমাদের আয়ের ক্ষেত্রে। ডিসেম্বর এখনো কিছু সময় আছে, সে জানি না 6 কোটি টাকা তোলা যাবে কিনা, সেটা করতে হবে। প্লাস আমাদের পরবর্তী মাসের মায়নার ব্যবস্থা করতে হবে, মানে জানুয়ারিতে যে মায়নাটা ওদের দেওয়া হবে। এই উদ্যোগগুলো উনি না নিলে এটা সম্ভব হতো না, উনি উদ্যোগ নিয়েছেন বলেই আমরা সবাই করতে পেরেছি। ব্যাপার হচ্ছে সরকারের এখন যা নিয়ম, টাইট ফান্ড আনটাইট ফান্ড, এক ফান্ডের টাকা আপনি অন্য ফান্ডে নিয়ে যেতে পারবেন না। সমস্যাটা এই কারণের জন্য তৈরি হয়েছে।